নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভাল্লুক একাডেমি। আজকে আপনাদের জন্য বাংলা ব্যাকরণের উপরে কয়েকটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে চলে এসেছি। আমাদের এর আগে চ্যানেলে ইংলিশ গ্রামারের ক্লাস হয়েছে, কিন্তু বাংলা গ্রামারের ক্লাস একটাও হয়নি। তাই ভাবলাম বাংলা ব্যাকরণের উপরে কয়েকটা কোশ্চেন্স নিয়ে আসা যাক। প্রত্যেকটি কোশ্চেনের কিন্তু অপশানগুলো লজিক সহকারে, যুক্তি সহকারে, ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন বলছে, মৃন্ময় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মৃৎযুক্তময়, নাকি মৃণযুক্তময়, নাকি মৃতযুক্তময়, নাকি মৃণযুক্তময়? আচ্ছা, একটা দন্তন দিয়ে একটা মূর্ধন্য দিয়ে রয়েছে। আচ্ছা, প্রথমেই বলে দিই, এখানে মৃন্ময় বানানটা একটু ভুল আছে, এটা কারেকশান হবে। এটা হবে দন্তনয় ম অন্তস্তয়, ঠিক আছে? এটা মূর্ধন্য রয়েছে, এটা দন্তন হবে। তাহলে সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এখানে উত্তর হয়ে যাবে অপশান 1, মৃৎ যুক্তময়। কেন হচ্ছে একটু লজিকটা বোঝা যাক। যে এর যে সন্ধির নিয়মটা, যে নিয়মে এটা হয়েছে, সন্ধির নিয়ম, এটা যদি আমি বলি এখন, তাহলে আমাদের যে 5টা বর্গ রয়েছে, ক বর্গ, চ, ট, ত আর প। এবার এই ত মানে এটা খণ্ডত হিসেবে এটাকে অনেক সময় ট্রিট করা হয়, তয়ের এফটাকে, তয় হসন্তটাকে। ওকে, আচ্ছা, তাহলে এই 5টা যদি বাক্য শব্দ থাকে, ঠিক আছে, এবং এর পরে যদি কোনো নাসিক্য বর্ণ থাকে, ইমিডিয়েটলি পরে নাসিক্য বর্ণ থাকে, মানে ম, ঞ, ম এগুলো যদি থাকে, তাহলে কি হয়, সন্ধির নিয়ম অনুসারে এরা এই শব্দগুলো এরা এদের রেসপেক্টিভ যে বর্গের লাস্ট অনুনাসিক্য বর্ণ রয়েছে সেটাই কনভার্ট হয়ে যায়। যেমন কয়ের কি, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, তাহলে কি হয়, ইয়, তাই না? সেরকম টয়ের আমাদের হয়ে যাচ্ছে মূর্ধন্য, তয়ের বা খণ্ডতর হয়ে যাচ্ছে দন্তন, আর পয়ের ম, ঠিক আছে? এগুলোতে কনভার্ট হয়ে যাবে, এগুলোই চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখুন, এখানে তয় হসন্ত, যেটা খণ্ডত বা তয় হসন্ত রয়েছে, এটার সাথে নাসিক্য বর্ণ রয়েছে ম, তাহলে এটা গিয়ে কি হবে, তটা গিয়ে দন্তনয় পরিণত হয়ে যাবে। দেখুন, ময়ের ইকার দন্তনয় ম অন্তস্তয়, ঠিক আছে? তো এভাবে হয়, বুঝা গেল? তাহলে 1 হয়ে গেল সঠিক অ্যান্সার। নেক্সট বলছে, পকেট মার এটি কোন সমাস? মাঝখানে তার সমাসবদ্ধ পদটাও দেওয়া রয়েছে, পকেট মারে যে, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাক, পকেট মারে যে, সেটা হচ্ছে পকেট মার, তাহলে এটা একটা নাম পদ, তাই না? পকেটটা হচ্ছে নাম পদ, আর এটা হচ্ছে কৃদন্ত পদ, যেটা আমাদের কাজটা করছে, ক্রিয়াটা করছে, ঠিক আছে? তাহলে এরকম যদি দুটো পদ মিলে একসাথে সমাসবদ্ধ হয়ে যে সমাসটা তৈরি করে, সেটাকে কিন্তু আমরা উপপদ তৎপুরুষ বলি, ঠিক আছে? তাহলে এখানে যে 4টে অপশান রয়েছে, এর মধ্যে প্রথম অপশানটাই হয়ে যাবে উপপদ তৎপুরুষ, ঠিক আছে? এরকম আরও কয়েকটা উদাহরণ, যেমন ধরুন জলচর, তার মানে কি, জলে চরে যে, তাহলে জলটা নামপদ, চরেটা কৃদন্ত পদ হয়ে যাচ্ছে ওখানে। একইভাবে আরও বলা যেতে পারে ছেলে ধরা, ছেলে ধরে যে, তাহলে এগুলো সব উপপদ তৎপুরুষ, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় তৎপুরুষটা কি? দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে পূর্বপদের যে সমাসবদ্ধ পদটা থাকবে, তার পূর্বপদের কে, রে এগুলো লোপ পেয়ে যাবে। যেমন ধরুন, আমি যদি বলি রথকে দেখা, এটা কি হবে সমাসটা, রথ দেখা, তাই না? তারপরে বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন, এটা সমাসটা কী হয়ে যাবে, বিপদাপন্ন, ঠিক আছে? বিপদাপন্ন, এইভাবে। তাহলে পূর্বপদের এই যে কে বিভক্তিটা, এটা কিন্তু লোপ পাচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় তৎপুরুষ। অলুক তৎপুরুষ কোনটা? অলুক তৎপুরুষে হচ্ছে যেরকমকে সেরকম বসে যাবে, কোনো বিভক্তি কিছু লোপ পাবে না, ঠিক আছে? যেমন ধরুন ঘোড়ার ডিম, এটাকে আমরা এমনিতেও কি বলবো, ঘোড়ার ডিম, তাই না? আচ্ছা, সোনার বাংলা, সোনার বাংলা, এটাকেও আমরা সমাসবদ্ধ পদ কী বলবো, সোনার বাংলা। তাহলে এখানে কোনো বিভক্তি পূর্বপদের লোপ পাচ্ছে না, অলুক তৎপুরুষ। আর বহুব্রীহিটা কি? বহুব্রীহি হচ্ছে যেখানে পূর্বপদ বা পরপদ কেউই কোনো প্রাধান্য পাবে না, ঠিক আছে? যেমন ধরুন নীলকণ্ঠ, নীলকণ্ঠ, তাহলে কি, নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার, এখানে দেখুন, তাহলে যার কণ্ঠটা নীল, তাহলে এখানে পূর্বপদ রয়েছে নীল এবং কণ্ঠ, বাট নীলকণ্ঠ বলতে আমরা কাকে বোঝাই, শিবকে বোঝাই। তাহলে এখানে কিন্তু সমাসটা যে করলাম আমি বিস্তৃতটা, সেখানে নীল বা কণ্ঠ কেউই কিন্তু মানেটা তার প্রাধান্য পেল না, উল্টে একটা অন্য মানে হয়ে গেল সম্পূর্ণ। একইভাবে
আরও একটা যদি উদাহরণ দিই, বিনা পানি, ঠিক আছে, বিনা পানি, তাহলে কি হবে এর সমাসটা? বিনা পানিতে যার, বিনা পানিতে যার, পানি মানে হচ্ছে হাত আর কি, তাহলে যার হাতে বিনা রয়েছে, তাহলে এখানে বিনা পানি মানে তো সরস্বতীকে বোঝানো হচ্ছে। তাহলে সরস্বতী, এই সমাসের যে বিস্তৃত পদটা, এখানে কি সরস্বতীর কোনো মানে রয়েছে? বাট এটা কিন্তু ঘুরে যোগ হয়ে পুরো অন্য সম্পূর্ণ মানে হয়ে গেল। তাহলে বহুব্রীটা এরকমই হয়, কোনো পদেরই প্রাধান্য না পেয়ে সম্পূর্ণ অন্য একটা মানে বোঝাবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে 1 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলছে? তিলে তেল হয় এবং তিলে তেল আছে যথাক্রমে কোন কোন কারক? উভয়ই অধিকরণ, অপাদান ও অধিকরণ, অধিকরণ ও অপাদান, নাকি অপাদান ও কর্ম? তাহলে কোন কারকে কীরকমভাবে হয় সেটা আমাদের দেখতে হবে, তাই না? তাহলে অপাদান কারক যেটা, আমরা যদি বুঝতে চেষ্টা করি, অপাদান কারক, এটাতে কিন্তু আমাদের জানতে হবে যে জিনিসটায় হইতে, থেকে বা চেয়ে বোঝাচ্ছে, কোথাও থেকে নির্গত হচ্ছে, এখান থেকে, ওটা চেয়ে, তাই না? এরকম ব্যাপারটা আসলে ওটা কিন্তু অপাদান কারক, ঠিক আছে। আচ্ছা, অধিকরণ কারক কোনটা? অধিকরণ কারক যদি আমরা বলি, তাহলে স্থান কাল পাত্র বোঝাবে, তাই না? স্থান কাল পাত্র বা আধারে ধরুন যে বস্তুটা আছে, ঠিক আছে, তখন সেটা অধিকরণ কারক। আচ্ছা, তাহলে একে একে এটা করা যাক এবার। তাহলে তিলে তেল হয় এবং তিলে তেল আছে, তাহলে প্রথমটার মানে কি বলছে? যে তিলে তেল হয় মানে কি? তিল থেকে তেল হয়, তাই না? এটা বোঝানো হচ্ছে এখানে। যেমন চালে ভাত হয়, তার মানে কি? চাল থেকে ভাত হয়, তাহলে হইতে থেকে চেয়ে এখানে বোঝাচ্ছে। তাহলে প্রথমেরটা আমাদের হয়ে গেল অপাদান। আচ্ছা, তিলে তেল আছে, তাই না? তার মানে এটা কি? তিলের মধ্যে তেল আছে, একটা স্থানে বা একটা আধারে কোথাও আছে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম স্থান টাইপের বোঝালে কি? অধিকরণ হয়। তাহলে প্রথমেরটা আমাদের অপাদান, দ্বিতীয়টা অধিকরণ। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপাদান ও কর্ম, এখানে কর্ম ব্যাপারটা কি? কর্ম হচ্ছে কোনো বাক্যকে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কর্ম, ঠিক আছে। যেমন আমি লাল কলম দিয়ে লিখি, তাহলে আমি কি দিয়ে লিখি? লাল কলম দিয়ে, তাহলে এখানে লাল কলমটা হচ্ছে আমাদের কর্মকারক। এরকমভাবে আসে আর কি কর্মটা। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলছে স্কুল থেকে স্কুল, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? ঠিক আছে, কোন ধরনের নিয়ম এটা ধ্বনি পরিবর্তনের? তাহলে এখানে দেখুন বলছে অপশানগুলো, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, নাকি অপিনিহিতি। স্বরাগম মানে নতুন স্বর আসবে আর কি। তাহলে এখানে দেখুন এই শব্দটাতে কোথায় নতুন স্বর এসছে? শুরুতেই একদম এসছে, তাহলে এটা আদি স্বরাগম হয়ে যাচ্ছে, আদি স্বরাগম, তাই না? স্কুল থেকে স্কুল হয়ে গেল, আদি স্বরাগম। আচ্ছা, মধ্য স্বরাগম মানে মাঝখানে স্বর আসবে, যেমন ধরুন কী বলা যেতে পারে, রত্ন থেকে রতন, তাহলে রত্ন, তর পর নটা কোনো ফাঁকা ছিল না, তাহলে র ত অ ন, অ চলে আসছে মাঝখানে, তাই না? এটা হচ্ছে। তারপরে ধরুন গ্লাস থেকে আমি বললাম গেলাস, তাহলে এগুলো কিন্তু সব মধ্য স্বরাগমের উদাহরণ। আচ্ছা, মধ্য স্বরাগমকে আরও একটা ভালো জিনিস বলা হয়, ঠিক আছে, এটা খুবই বিখ্যাত নাম রয়েছে, সেটা হচ্ছে যে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এটাও কিন্তু মধ্য স্বরাগমের আর দুটি নাম, খুবই ইম্পর্ট্যান্ট নাম, এগুলো দিয়েও দেয় অনেক সময় যে এটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ হচ্ছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে মধ্য স্বরাগমের নাম। ওকে, অন্তঃস্বরাগম কোনটা? অন্তঃস্বরাগম হচ্ছে শেষে স্বরের আগমন ঘটবে উচ্চারণ করতে গিয়ে। তাহলে যেমন সত্য থেকে আমরা বলতে পারি সত্যি, আজ থেকে আজি, ঠিক আছে, আজ থেকে আজই, আইজ নয় কিন্তু আজই। কারণ কেন বলছি তার পার্থক্যটা, এই যে অপিনিহিতি রয়েছে না, এটা কিন্তু এটা যে উচ্চারণের সুবিধার জন্য আমি আজই থেকে, আজ থেকে আজই হলো, এটা অন্তঃস্বরাগম হলো, তারপরে সেখান থেকে আইজ করে দিলাম, মানে পরবর্তী যে ই বা উটা আছে না, সেটা তার আগে বসে যাচ্ছে শব্দের, ঠিক আছে। এই যে ইটা আজির সাথে জয়ের সাথে ছিল, সেটা আগে হয়ে আইজ হয়ে গেল। তারপরে ধরুন কোরিয়া থেকে কৈরা, এরকম করে হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে, কৈরিয়া থেকে কইরা, এরকম যে ব্যাপারগুলো আসছে, এগুলো কিন্তু সব আমাদের অপিনিহিতির উদাহরণ হচ্ছে। ওকে, তাহলে এখানে অপশান এ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলছে অনুগমন, এটি কোন সমাস? আর সমাসটা বিস্তৃত করা আছে গমনের পশ্চাৎ, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে অপশান তৎপুরুষ, অব্যয়ীভাব, কর্মধারয়, নাকি দ্বিগু সমাস। আচ্ছা, অনুগমন বলছে এখানে, ঠিক আছে। এই যে অনুটা, এটা কি বলুন তো? এটা হচ্ছে এক ধরনের অব্যয়, এটা কিন্তু চেঞ্জ হয় না কখনো, ঠিক আছে। যে মানে পদ কখনো কোনো অবস্থাতেই চেঞ্জ হয় না, সেটা হচ্ছে অব্যয়। তাহলে এখানে মানে একটা শব্দের আগে, ঠিক আছে, কৃদন্ত পদের আগে অব্যয় বসে গেছে এবং সেটা, এটা কি হচ্ছে গমনের পশ্চাৎ,
তাহলে এটি কোন ধরনের সমাস? এরকম টাইপের সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, অব্যয়ীভাব সমাসের এটা কিন্তু উদাহরণ। তাহলে এটা বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যেটা হচ্ছে পূর্বপদটা কি হচ্ছে, অব্যয় হচ্ছে। দেখুন পূর্বপদটা অব্যয়, তাই না? আচ্ছা, তৎপুরুষ সমাস। তৎপুরুষের তো অ্যাকচুয়ালি অনেক ভাগ রয়েছে, সেটা এখানে ডিটেলসে বলা সম্ভব নয় কোশ্চেনের ভেতরে। নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, হ্যাঁ, এরকম অধিকরণ তৎপুরুষ। তো মোটামুটি কীরকম টাইপের উদাহরণ হতে পারে, যেমন ধরুন রান্নাঘর। রান্নাঘর কী হতে পারে? রান্নার জন্য ঘর, নিমিত্ত বোঝাচ্ছে, রান্নার জন্য ঘর। এটা একটা আমি জাস্ট উদাহরণ দিলাম। এগুলো সব তৎপুরুষ সমাস। ঠিক আছে, এরকম থাকে। এবং এটা সম্বন্ধে ডিটেলসে আমাদের থিওরি না পড়লে বোঝা যাবে না। আচ্ছা, কর্মধারয়। কর্মধারয় একই রকম খুবই ডিটেলসের ব্যাপার রয়েছে। সাধারণ কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়। ঠিক আছে, তো একটা মোটামুটি যদি আমি মনে রাখতে চাই, যেখানে পরপদের অর্থ প্রাধান্য পাবে। সমাসে পরপদ এবং উত্তরপদ থাকে, তো তার মধ্যে এখানে পরপদের অর্থ প্রাধান্য পাবে। ঠিক আছে, এরকম টাইপের একটা হয় কর্মধারয় সমাস। আচ্ছা, দ্বিগু সমাসটা এখানে বলা যেতে পারে। দ্বিগু সমাস হচ্ছে যার পূর্বপদ সংখ্যাবাচক হবে সবসময়। ঠিক আছে, সংখ্যাবাচক হবে। যেমন আমি বললাম ত্রিলোক, তাহলে এটা কী হবে সমাসটা? তিন লোকের সমাহার, তাই না? তিন লোকের সমাহার। বা পঞ্চবটি, পঞ্চবটির বা পাঁচ বটির সমাহার। তাহলে এরকম পূর্বপদটা কী হচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস। ওকে, আচ্ছা। আর তৎপুরুষে একটা জিনিস আমি তাহলে এখানে বলেই দিতে পারি, যে তৎপুরুষে কী হয়? পূর্বপদের বিভক্তি লোপ পায়, পূর্বপদের বিভক্তি লোপ পায়। ঠিক আছে, আচ্ছা, পরপদের অর্থ, এখানেও পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। এটা একটু বলা যেতে পারে তৎপুরুষে। যেমন এখানে এক্ষুনি লিখেছিলাম নিমিত্ত তৎপুরুষ, রান্নাঘর, রান্নার জন্য ঘর। তাহলে পরপদটা কি? ঘর। তাহলে রান্নাঘরে রান্নাটা ইম্পর্ট্যান্ট না ঘরটা ইম্পর্ট্যান্ট? ভালো করে ভেবে দেখুন, রান্নাঘর কিন্তু একটা ঘরকেই বোঝানো হয়, যেখানে রান্না করা হয়, মেন হচ্ছে ঘরটা। তাহলে পরপদ প্রাধান্য পাচ্ছে, তাই না? এরকম আর কি। ওকে, তাহলে এখানে বি হয়ে গেল কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 6 যাব। আবার একটা সমাস দিয়েছে, রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। এটি কোন সমাস? তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, নাকি দ্বন্দ্ব সমাস? আচ্ছা, তৎপুরুষ সমাস তো বলা হলো যে এক্ষুনি যে পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এখানে রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, এখানে দেখুন দুটোই কিন্তু প্রাধান্য পাচ্ছে। রাজর্ষি একজনকে বলছি মানে শুধু তার যে সে তার পরিচয় ঋষি এটাও নয়, বা তার পরিচয় যে শুধু রাজা সেটাও নয়, সে রাজা এবং ঋষি দুটোই কিন্তু প্রাধান্য পাচ্ছে। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে মানে একই ব্যক্তিকে নির্দেশ করছে, তাই না? রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, একজনই ব্যক্তি রাজা এবং ঋষি। তাহলে এটা কিন্তু আমাদের সাধারণ কর্মধারয়ের আন্ডারে পড়ে যাচ্ছে, তাই এটা কর্মধারয় সমাস হয়ে যাবে। এবং এটা কিন্তু এর মধ্যে বলেছিলাম না, সাধারণ, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, তার মধ্যে সাধারণ কর্মধারয়ের আন্ডারে এটা কিন্তু আমাদের পড়ে যাচ্ছে। ওকে, একই ব্যক্তিকে নির্দেশ করছে। বহুব্রীহি তো বলা হলো, ঠিক আছে, যে পূর্বপদ পরপদ কারোর অর্থ প্রাধান্য না পেয়ে সম্পূর্ণ অন্য মানে বোঝাবে, অন্য ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। আচ্ছা, দ্বন্দ্ব সমাসটা এখানে একটু বলা যেতে পারে। কি রয়েছে না, দ্বন্দ্ব সমাস হচ্ছে ব্যাস বাক্যে ও এবং আর এই অব্যয়গুলি ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা আমি বলতে পারি যে ব্যাস বাক্য রয়েছে সমাসবদ্ধ পদের, ব্যাস বাক্যে, ঠিক আছে, ও এবং আর এই বাক্যগুলি ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল বলা যেতে পারে মা ও বাবা, কি হয়? মা বাবা। ঠিক আছে, হাত ও পা, কি হবে? তারপরে যেমন কি হাত ও পা, তাহলে কি হচ্ছে? হাত পা। তাহলে এরকম ব্যাপারটা, মাঝখানের ওটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের দ্বন্দ্ব সমাস। নেক্সট চলে যাব। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, বলছে কলমে কায়স্থ চিনি, গোঁফে রাজপুত। এখানে কলমে ও গোঁফে পদ দুটি কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে বিভক্তি এটা বলেছে আর কি, কারক এবং বিভক্তি নির্ণয় করতে হবে। আচ্ছা, করণে সপ্তমী বিভক্তি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, কর্মকারকে সপ্তমী, নাকি কর্তায় সপ্তমী? আচ্ছা, করণ কারক মানে কি? যার সাহায্যে করা হবে, এটা মাথায় রাখতে হবে। যার সাহায্যে মানে বাক্যকে আমরা কার সাহায্যে করছি, কার মাধ্যমে করছি, এটা দিয়ে যখন কোশ্চেন করে অ্যান্সার পাবো সেটা হচ্ছে করণ কারক। অধিকরণ কারক এক্ষুনি বললাম যে ক্রিয়ার স্থান, কাল, পাত্র এইসব বোঝাবে।
কর্মকারকও বলা হলো যে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন হয়, কি বা মানে কাকে, এরকম কোশ্চেনটা আমরা যদি করি তাহলে সেই অ্যান্সারটা পাবো। আচ্ছা, কর্তায় সপ্তম এটা কি, যে নিজে যে কাজটা করবে, নিজে ক্রিয়া করে যে, নিজে ক্রিয়া করে যে সে হচ্ছে কর্তা, তাহলে কর্তায় সপ্তম। আচ্ছা, এখানে বলছে যে কলমে ও গোঁফে। আচ্ছা, কলমে কায়স্থ চিনি, তাহলে কার মাধ্যমে বা কার দ্বারা চিনছি, তাহলে কলমের দ্বারা চিনছি, তাই না? কার দ্বারা কাজটি হচ্ছে, কলমের দ্বারা। তাহলে কলমে কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে করণকারক। আচ্ছা, গোঁফে রাজপুত, আচ্ছা এখানেও তো গোঁফের দ্বারা হচ্ছে, তাই না? তাহলে কলমের মাধ্যমে বা কলমের দ্বারা আমরা কায়স্থ চিনছি, আর গোঁফের দ্বারা রাজপুত চিনছি, তাহলে দুটোই করণকারক হয়ে যাচ্ছে। এবং এখানে কলম এ, গোঁফ এ মানে আমাদের সপ্তমী বিভক্তি হয়ে যাবে, তাহলে করণকারকে সপ্তমী বিভক্তি। ওকে, এটা হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট আটে কি বলছে, আজি থেকে আইজ থেকে আজ, এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? আচ্ছা, আজি থেকে আইজটা কি ছিল, অপিনিহিতি। তারপরে কি আইজ থেকে যখন সেটা আজ হয়ে যাচ্ছে ঘুরে, সেই পূর্ববর্তী বা উটা চলে এলো প্রথমে, সেটা অপিনিহিতি হয়ে গেল এখানে। ঠিক আছে, তারপরে সেই বা উটা লোপ পেয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের কি, স্বরসঙ্গতি না অপিনিহিতি না অভিশ্রুতি নাকি নাসিক্য ভবন? এটা হয়ে যাবে আমাদের অভিশ্রুতি। অপশান সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, স্বরসঙ্গতি কোনটা? স্বরসঙ্গতি হচ্ছে মানে উচ্চারণের সুবিধার জন্য একটা স্বরধ্বনি অন্য স্বরধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়, মানে আগেরটারটা প্রভাবিত হয়ে যাবে। যেমন দেশি থেকে, দেখুন এখানে মানে হস্যই রয়েছে, ঠিক আছে, হস্যইকার, তাহলে সেটা আমাদের প্রথমেরটাতেও এই কারটা হস্যইকার হয়ে গেল, প্রভাব ফেলে দিল। স্বরসঙ্গতি, মিল চলে এলো, তাই না, সি, দেশি থেকে সি হয়ে গেল, এরকম আর কি। এটা হচ্ছে স্বরসঙ্গতি। অপিনিহিতি এক্ষুনি বললাম যে বা উটা চলে আসবে আগে, তাই না, আজি থেকে আইজ, এটাই অপিনিহিতির উদাহরণ। আর সেটা লোপ পেয়ে গেলে অভিশ্রুতি। আর নাসিক্য ভবন কোনটা, মানে নাসিক্য ভবন হচ্ছে নাসিক্য বর্ণের, এটা অনুসারে পরিণত হয়ে যাবে। যেমন ধরুন চন্দ্র থেকে চাঁদ, ঠিক আছে, অনুসারে পরিণত হয়ে যাচ্ছে দন্তনটা। সন্ধ্যা থেকে সাঁঝ, এরকম টাইপের, ঠিক আছে, এগুলো হচ্ছে নাসিক্য ভবনের উদাহরণ। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। নেক্সট বলছে 9, তিলকে তাল করা, এই বাগধারাটিতে তিলকে পদটি কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, অবশ্যই আমরা এখানে এই যে কর্মকারকে দ্বিতীয় নাকি করণকারকে দ্বিতীয় নাকি অধিকরণ কারকে কে নাকি অপাদান কারকে কে? আচ্ছা, অবশ্যই তাহলে আমাদের কোশ্চেন করতে হবে বাক্যকে। তিলকে বলেছে, তাহলে কাকে তাল করছে, কাকে, তিলকে, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম, তাই না? তাহলে কি পাওয়া গেল, কর্মকারক। এটা যদি অ্যান্সার পাওয়া যায়, তাহলে আমাদের কর্মকারকের দ্বিতীয় বিভক্তি কে রয়েছে। ঠিক আছে, করণকারক কি, কার সাহায্যে করা হয়, এরকম কি কিছু আসছে যে কার সাহায্যে তাল করা হয় তিলকে? না, তাহলে এটা হবে না। অধিকরণ কারকে মানে কি, কোথায় দিয়ে প্রশ্ন করব, কোথায়, কোথায় হয়েছে ব্যাপারটা। আর অপাদান কারকে মানে কোথা থেকে প্রশ্ন করব। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যাপার। তাহলে এটা কাকে দিয়ে প্রশ্ন করেছি, কাকে দিয়ে প্রশ্ন করলাম, তাই এটা পেলাম কর্মকারকে। ওকে, এইভাবে আমাদেরকে কিন্তু এগুলো দেখতে হবে কারকগুলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে, পঙ্কজ শব্দের অর্থ পদ্ম হলেও উৎপত্তি সংক্রান্ত অর্থ পাকে যা জন্মে, এটি কোন প্রকারের শব্দ? ঠিক আছে, আচ্ছা এখানে বলছে রূঢ়ি, যোগরূঢ়, যৌগিক নাকি দেশি? ঠিক আছে, আচ্ছা এখানেও দেখুন খানিকটা পাকে যা জন্মে, ঠিক আছে, তাহলে পাকে যা জন্মে কথাটার মানে এখানে কি বলা হচ্ছে, যে জিনিসটা পাকে জন্মাচ্ছে, কিন্তু তার যে ইয়েটা হলো, শব্দটা হলো পঙ্কজ। ঠিক আছে, তাহলে পঙ্কজ মানেটা কি বোঝাচ্ছে, পদ্মফুল বুঝিয়ে যাচ্ছে, তাহলে সম্পূর্ণ একটা আলাদা মানে চলে যাচ্ছে, ডিফারেন্ট মিনিং, তাই এটা যোগরূঢ় প্রকারের শব্দ হয়ে যাবে। যোগরূঢ় প্রকারের শব্দ খানিকটা সেই বহুব্রীহির মতো, ঠিক আছে, মানে এটা তো ব্যাসবাক্য করলে পঙ্কজ পাকে জন্মে যা, তাই না, তাহলে পাকে জন্মে যা বুঝে গেল পদ্মফুলকে, সম্পূর্ণ অন্য মিনিং, পূর্বপদ বা উত্তরপদের প্রাধান্য পেল না, সেরকমও কিন্তু যোগরূঢ় শব্দ, ডিফারেন্ট মিনিং বুঝিয়ে যাবে, তাহলে পদ্মফুলকে বোঝালো এখানে, তাই না, ওটাই হচ্ছে যোগরূঢ় শব্দ। ওকে, নেক্সট যাচ্ছে কোশ্চেন নাম্বার 11 বলছে, মহৌষধ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মহাযুক্ত ঔষধ, মহাযুক্ত ঔষধ, মহৎযুক্ত ঔষধ, মহাযুক্ত ঔষধি। আচ্ছা, অবশ্যই আমরা জানি আ যুক্ত ঔ থাকলে সবসময় সেটা আমাদের এই ঔকারে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তাহলে মহাযুক্ত ঔষধ, ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের কিন্তু মহৌষধ। ঠিক আছে, মহাযুক্ত ঔষধ হবে না, কারণ ঔষধের তো কোনো আমাদের মানেও দাঁড়াচ্ছে না, মিনিংফুল হতে হবে জিনিসটাকে, তাহলে মহাযুক্ত ঔষধ এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট বলছে পরযুক্ত অন্ত, এটি কী ধরনের পদ?
কৃদন্ত পদ, তদ্ধিতান্ত পদ, অব্যয় পদ নাকি বিশেষ্য পদ? আচ্ছা, তাহলে কৃদন্ত পদ কোনটা? যেখানে কিন্তু ধাতু আর কৃৎ প্রত্যয় যুক্ত থাকবে, কৃৎ প্রত্যয় কিছু একটা করছে, ঠিক আছে। তাহলে তদ্ধিতান্ত প্রত্যয় কি? নাম শব্দ থাকবে, তার সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত থাকবে। এই জিনিসগুলো আমি এখন ডিটেলসে বলছি না, খুব বড় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অব্যয় পদ আমরা জানি নো চেঞ্জ, কারোর কোথাও কোনো, যেমন কিন্তু, এবং, এই সমস্ত আর কি। ওকে, বিশেষ্য পদ তো ব্যক্তি বা বস্তু এদের, ঠিক আছে, এগুলোর নাম বোঝাবে। তাহলে এখানে পরযুক্ত অন্ত, ঠিক আছে। তাহলে এর অন্তটা তো কৃৎ প্রত্যয় আমাদের, তাই না? এটা তো তদ্ধিত প্রত্যয় নয়, এটা তো কৃৎ প্রত্যয়। তাহলে এখানে আমাদের ধাতু, পর, আর তার সাথে কি হয়ে যাচ্ছে? কৃৎ প্রত্যয়। তাহলে আমাদের কিন্তু কৃদন্ত পদ হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ। আর আপনি যদি বলেন যে তদ্ধিতান্ত, নাম শব্দ আর তদ্ধিত প্রত্যয় দিয়ে একটা উদাহরণ কি দেখা যেতে পারে, যেমন ঢাকাই, ঢাকাইয়েরটা কী হবে? ঢাকা যুক্ত আই, ঢাকাই, এর নাম শব্দ, এটা তদ্ধিত প্রত্যয়, তাই না? ঢাকাই, এরকম আর কি। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 13 বলছে, আমাকে এক গ্লাস জল দাও। আমাকে পদটি কোন কারক? মুখ্য কর্ম, গৌণ কর্ম, কর্তাই নাকি সম্বন্ধ পদ? আচ্ছা, আমাকে এক গ্লাস জল দাও। আচ্ছা, কি বা কাকে দিয়ে কোশ্চেন করব? তাহলে কাকে এক গ্লাস জল দাও? আমাকে। তাহলে এটা কর্মকারক তো বোঝাই যাচ্ছে, তাহলে মুখ্য কর্ম গৌণ কর্মের মধ্যে একটা হবে। এবার এখানে মনে রাখা দরকার, তাহলে দুটো জিনিস কি কি বললাম কর্মের জন্য, যে কি দিয়ে প্রশ্ন করব আর কাকে দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো না, সেটা হচ্ছে মুখ্য কর্ম। কারণ কি দিয়ে প্রশ্ন করলে আমি সবসময় বস্তুবাচক উত্তর পাবো, তাহলে বস্তুবাচক যে কর্মটা হয় সেটা কিন্তু সবসময় মুখ্য কর্ম হয়। আর কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে আমাদের যেটা পাবো, এটা হচ্ছে গৌণ কর্ম। কারণ গৌণ কর্ম সবসময় ব্যক্তিবাচক কর্ম হয়। কাকে দিয়ে প্রশ্ন করছি মানে কি ব্যক্তিবাচক উত্তর পাবো। তাহলে এখানে কাকে এক গ্লাস জল দাও? আমাকে। তাহলে কাকে মানে এখানে কিন্তু গৌণ কর্ম, ব্যক্তিবাচক গৌণ কর্ম, বি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। ওকে, 14 কি বলছে? জ্যোৎস্না শব্দটির সঠিক বর্ণ বিশ্লেষণ কোনটি? আচ্ছা, এখানে কয়েকটা বর্ণ বিশ্লেষণ অপশানে রয়েছে, তো আমরা আগে নিজেরা করে নিই কী দাঁড়াচ্ছে। প্রথমত হচ্ছে জ্যোৎস্না, তার মানে জিনিসটাকে একটু ভাঙি যদি, বর্গেজ আর অন্তস্তয় এ দুটো মিলে আমার বর্গেজ জফলা যে জিনিসটা ওইটা হচ্ছে, তাই না? আচ্ছা, তার উপরে আমাদের একটা ওকার রয়েছে। ওকার থাকা মানে আমরা তাহলে এখানে একটা ও যোগ করব, তাই না? ও যোগ করার পরে আমাদের খণ্ডত আসছে। খণ্ডতটা আমরা প্রথমে বলেছিলাম তয় হসন্তে খণ্ডত হয়, তাই তো? তারপরে জ্যোৎস্না, তয়ের পরে ইমিডিয়েটলি খণ্ডত যেহেতু আছে, কোনো এরপরে কোনো আর স্বরবর্ণ হবে না, ইমিডিয়েটলি আমাদের দন্তস্বর ব্যাপারটা চলে আসছে। ইমিডিয়েটলি আমাদের দন্তস্বর চলে আসছে, এবং যেহেতু যুক্তাক্ষর রয়েছে তারপরে আমাদের দন্তনয় হসন্ত আসবে, এবং তারপরে আকার রয়েছে মানে আকার আসবে। তাহলে এই জিনিসটা কোথায় রয়েছে? বর্গেচ অন্তস্তয় ও ত, অপশান বি। অপশান বি আমাদের এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই ধরনের কোশ্চেনে আগে নিজেদেরকে অ্যান্সারটা বানিয়ে নিতে হবে, তারপরে পটিয়ে দেখে নিলাম যে কোন অপশানটা হচ্ছে। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্ন, উপাধ্যায়ের স্ত্রীলিঙ্গ রূপ কোনটি? উপাধ্যায়ী, উপাধ্যায়িনী, উপাধ্যায়া নাকি উপাধ্যায়িকা? আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে কিন্তু এখানে দুরকম উত্তর হতে পারে, তবে এর একটু সেন্স হিসেবে উত্তরটা ডিফার করবে। তাই এই কোশ্চেনের মানে উত্তরটা কোনটা হবে এটা কিন্তু এরকমভাবে কোশ্চেনটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত নয়। কেন বলছি বললেই বুঝতে পারবেন। যেমন এর কিন্তু এই এ এবং সি দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার, কিন্তু কোন কোন সেন্সে হচ্ছে ওটাই হচ্ছে মেন কথা। যেমন আমরা যদি ভাবি যে উপাধ্যায় একজন ধরুন রয়েছে, ঠিক আছে, তার যে স্ত্রী হবে তাকে কি বলবো? সেক্ষেত্রে কিন্তু উপাধ্যায়ী বলবো, ঠিক আছে। মানে এখানে যে দাঁড়াচ্ছে উপাধ্যায়ের স্ত্রী, তাকে কিন্তু উপাধ্যায়ী বলবো। আর যদি আমরা ভাবি যে না, আমাদের স্কুল কলেজের উপাধ্যায় রয়েছেন, বাট তিনি হচ্ছেন একজন মহিলা, তাহলে মহিলা উপাধ্যায় যিনি, তাহলে সেখানে কিন্তু আমরা বলবো উপাধ্যায়া। তাহলে এইটা কিন্তু মহিলা উপাধ্যায় সেন্সে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। উপাধ্যায়ী কিন্তু নিজে কোনো উপাধ্যায় নয়, ঠিক আছে, সে হচ্ছে জাস্ট উপাধ্যায়ের স্ত্রী। আর উপাধ্যায়া হচ্ছে সে নিজেই একজন উপাধ্যায়, সে হচ্ছে মহিলা উপাধ্যায়। ওকে, তো এখানে কোশ্চেনটা ওই রকমভাবে দেওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি, বাট তবু আমি কোশ্চেনটা রেখেছি কারণ যাতে এটা জানা যায়। ওকে, তাহলে এখানে কিন্তু এই দুটোই অ্যান্সার আসছে। আমার মনে হয় যদি সত্যি পরীক্ষাতে কোশ্চেন দেওয়া থাকে তাহলে এই জিনিসটা উল্লেখ করা থাকবে যে কোন সেন্সে দেওয়া হচ্ছে, তখনই সঠিক অ্যান্সারটা আমাদের বেরিয়ে যাবে।
এনিওয়ে, নেক্সট কোশ্চেন নাম্বার 16 বলছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঝমঝম শব্দটি কী ধরনের অব্যয়? পদান্বয়ী অব্যয়, অনুকার বা ধন্যাত্মক অব্যয়, অনন্বয়ী অব্যয় নাকি সমুচ্চয়ী অব্যয়? আচ্ছা, পদান্বয়ী অব্যয় আমাদের কোনটা? যেটা হচ্ছে দুটো পদের মধ্যে আমাদের সংযোগ স্থাপন করে, ঠিক আছে? যেমন ধরুন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, একটা কথা আছে না এরকম করে। তো দুঃখ বিনা সুখ দুটো শব্দের মধ্যে, দুটো পদের মধ্যে সংযোগ ঘটিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অনুকার বা ধন্যাত্মক অব্যয়, এটি হচ্ছে একটা নির্দিষ্ট শব্দ টাইপের বোঝাতে, এটা যে কোনো একটা বিশেষণ হিসেবে কাজ করছে বাট শব্দ হিসেবে। যেমন এখানে কীভাবে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে, তাহলে এটা কিন্তু এখানে ধন্যাত্মক অব্যয় হয়ে যাচ্ছে আমাদের, এই জিনিসটা আমাদের এখানে ধন্যাত্মক অব্যয় হবে। আর অনন্যই অব্যয়টা কি? এটা কিন্তু কোনো পদের সংযোগ স্থাপন করবে না, আলাদাভাবে বসে থাকবে এবং এটা একটা অবস্থা বোঝাবে, ঠিক আছে? যেমন ধরুন হায় হায় এ কী হলো, এ কী হলো, এরকম টাইপের একটা কিছু। তাহলে এখানে হাই হাইটা আলাদাভাবে কিন্তু একটা আমাদের ইমোশন ব্যক্ত করছে, আর এ কী হলো এই ব্যাপারটার সাথে কিন্তু এই পদ কোনো যুক্ত করছে না। আর সমুচ্চয়ী অব্যয় কি? সমুচ্চয়ী অব্যয় হচ্ছে যেমন ধরুন রাম এবং শ্যাম স্কুলে যায়, তাহলে রাম এবং শ্যাম, এখানে এবংটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। বা তিনি দরিদ্র কিন্তু সৎ, তাহলে এখানে কিন্তুটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, এরকম টাইপের। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি বলা হচ্ছে? জন্মেছি এই দেশে। এখানে জন্মেছি ক্রিয়াটির পুরুষ কি? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ নাকি কোনোটি নয়? আচ্ছা, আমরা তো এই তিনটে পুরুষ কোনটা কি জানি, যে আমি, তুমি আর সে, এই ভিত্তিতে করা হয়। তাহলে এখানে কোশ্চেনটা করি, জন্মেছি এই দেশে, কে জন্মেছে? আমি। জন্মেছি তো আমির সাথে যায়, তাহলে আমি তো উত্তম পুরুষ, তাই এখানে উত্তম পুরুষ হয়ে যাবে সঠিক অ্যান্সার। জন্মেছে হলে তখন সে হতো, প্রথম পুরুষ হতো। জন্মেছ বা জন্মেছিস এরকম কিছু, তাহলে তখন কিন্তু মধ্যম পুরুষ হতো। ওকে ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 18 কোশ্চেন বলছে হাতে খড়ি, তার ব্যাস বাক্যটা কি? হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটি কোন সমাস? বহুব্রীহি সমাস, তৎপুরুষ, দ্বন্দ্ব নাকি কর্মধারয়? আবার বহুব্রীহিতে টাইপটাও বলে রেখেছে যে অলুক বহুব্রীহি নাকি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে অপশান এই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অলুক বহুব্রীহি। কারণ কি? বহুব্রীহি সমাস তো আমরা প্রথমত জানি যে সমাসে পূর্বপদ বা উত্তরপদ ওগুলো কোনোটি অর্থ প্রাধান্য পায় না, তার পরিবর্তে অন্য কিছুরই অর্থ বোঝায়। যেমন হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে কিন্তু হাতে খড়ি মানে কি? কথাটার মানে হচ্ছে কোনো একটা শিশুর তার পড়াশুনো স্টার্ট হচ্ছে, তার বিদ্যা শুরু হচ্ছে, তাই না? তাহলে এই যে বিদ্যা শুরু হওয়ার ব্যাপারে কিন্তু হাতে বা খড়ির কোনো মিনিংই প্রাধান্য পাচ্ছে না, ঠিক আছে? এটা প্রথমত এই জন্য বহুব্রীহি হয়ে গেল। আর অলুক বহুব্রীহি হচ্ছে কেন? কারণ এই যে হাতে খড়ি, এ বিভক্তি, এই যে এখানে বিভক্তিটা রয়েছে না, এ বিভক্তি, এটা কিন্তু লোপ পায়নি, এ বিভক্তি লোপ পায়নি, এই জন্যই কিন্তু এটা অলুক বহুব্রীহি হয়েছে। আর অলুক যেমন একটা আগে আমরা করেছিলাম, আমার মনে পড়ছে যে অলুক তৎপুরুষ, সোনার বাংলা, সোনার বাংলা, ঠিক আছে? এরকম টাইপের। তো যেখানে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা সমাস রয়েছে, তার টাইপ রয়েছে, যেখানে ওই বিভক্তি লোপ পাবে না পূর্বপদে, সেটা কিন্তু আমাদের অলুকের পর্যায়ে চলে যাবে, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি এরকম। ওকে, আচ্ছা, তৎপুরুষ তো আমরা জানি, এটা তো তৎপুরুষ নয়। দ্বন্দ্ব এবং কর্মধারা এগুলো সবই বলা হয়ে গেছে, আমি আলাদা করে আর টাইম বাড়াচ্ছি না। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলা হচ্ছে পশু পক্ষী, পশু ও পাখি এটি কোন সমাসের অন্তর্গত? সমাহার দ্বন্দ্ব, ইতরেতর দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব নাকি অ্যাক্সেস দ্বন্দ্ব? আচ্ছা, সমাহার দ্বন্দ্ব কি? যেখানে হচ্ছে সমষ্টি বা জাতিগত সমাহার বোঝাবে, জাতিগত সমাহার বোঝাবে। যেমন কি? যেমন বলা যেতে পারে হাট বাজার, যেটা আমরা কি বলতে পারি, হাট বাজার, ঠিক আছে? এটা আমি এখানটা লিখে দিচ্ছি, হাটে ও বাজারে, তাই না? আচ্ছা, তারপরে ধরুন পোকামাকড়, তার মানে কি? পোকা ও মাকড়, পোকা ও মাকড়, তাহলে এগুলোর মাধ্যমে কিন্তু একটা জাতি, পোকামাকড়ের জাতি, হাট বাজারের ব্যাপারটা সমষ্টি একটা বোঝাচ্ছে, তাই সমাহার দ্বন্দ্বগুলো। ইতরেতর দ্বন্দ্ব হচ্ছে দুটো শব্দেরই সমাসের যে সমাস মানে ব্যাস বাক্য রয়েছে, দুটো শব্দেরই মানে কিন্তু স্বতন্ত্রভাবে প্রকাশিত হবে, দুটো
শব্দের মানেই স্বতন্ত্রভাবে প্রকাশ পাবে। ওকে, আচ্ছা, এবার ইতরেতর দ্বন্দ্বের এক্সাম্পল কী হবে? অ্যাকচুয়ালি যেটা এই পশু ও পাখি এটা হবে, তাই এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অলুক দ্বন্দ্ব এগেন এর বিভক্তিটা লোপ পাবে না, যেমন দুধে ও ভাতে, এটা আমার সমাসবদ্ধ পদ করলে কী হবে? দুধে ভাতে, তাই না? এরকম টাইপের। আচ্ছা, অ্যাক্সেস দ্বন্দ্ব কি? এখানে হচ্ছে এই দ্বন্দ্বটার উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আমরা, এটার সমাস বাক্য মানে ব্যাস বাক্য কী হবে? এর ব্যাস বাক্য হয়ে যাবে, ওকে, হ্যাঁ, তুমি, আমি ও সে, বা তুমি, সে ও আমি, এরকম টাইপের। তার মানে দেখো এখানে ব্যাস বাক্যের কোনো অর্থই কিন্তু ওখানে গেল না, সবগুলো মিলিয়ে একটা বহু বচন করে দেওয়া হলো, দিয়ে একটা শব্দ করে দেওয়া হলো, তাই না? মানে একটা এখানে বলতে পারি আমরা বাংলাতে যেটাকে বলে বহু বচনাত্মক, তাই না? ওকে, তাহলে এটা বহু বচনাত্মক হচ্ছে, তাই না? তুমি, সে ও আমি, তিনজন আলাদা আলাদা ছিল, সেটাকে সবাই মিলে আমরা করে দিলাম, এটা অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট তাহলে আমরা আজকের লাস্ট কোশ্চেনে চলে যাব ক্লাসে। কি বলা হচ্ছে? তিনি ব্যথায় কোঁকাচ্ছেন। এখানে ব্যথায় কোন কারকে কোন বিভক্তি? ঠিক আছে, আচ্ছা, অপাদানে সপ্তমী, করণে সপ্তমী, অধিকরণে সপ্তমী নাকি কর্মে সপ্তমী? তো কোশ্চেন করব, তিনি ব্যথায় কোঁকাচ্ছেন, তিনি কিসে কোঁকাচ্ছেন? ব্যথায় কিসে মানে কিসের দ্বারা বা কিসের কারণে কোঁকাচ্ছেন, তাই না? তাহলে এখানে করণ কারকই দ্বারা বোঝায়, তাহলে করণে সপ্তমী বিভক্তি হয়ে যাবে। ওকে, বাকিগুলো তো আমরা অলরেডি আলোচনা করেছি, তাই আর বলছি না। ভাল্লুক একাডেমির তরফ থেকে আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে কমেন্ট করতে আর লাইক একটা দিতে ভুলবেন না। স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং।